হ্যালো বন্ধুরা, কিছু কিছু মুভি আছে যা আমাদের হাসায়, কাঁদায় এবং অনেকদিন পর্যন্ত মনে গেঁথে থাকে। আজকে এমনই একটি মুভির গল্প নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। চলুন তাহলে সায়ারা মুভির মূল গল্পের যাওয়া যাক। মুভির শুরুতে দেখি বানি নামের এক মেয়ে ও তার পরিবারকে, যারা দাঁড়িয়েছিল মুম্বাইয়ের এক কোর্টে। বানি অনেক খুশি ছিল, কারণ আজ তারা বিয়ে করবে। বানি ও তার পরিবার তার ফিয়ন্সির জন্য অপেক্ষা করছিল। কিন্তু কিছুক্ষণ পর তার ফিয়ন্সি না এলেও তার একটি ফোন আসে। ফোনে মাহেশ জানায় তার প্রমোশন হয়েছে, তাকে লন্ডন যেতে হবে। বানি খুশি হয়ে বলে, এটা তো ভালো কথা, আমরা না হয় পরে বিয়ে করব। কিন্তু মহেশ জানায় তাকে সে বিয়ে করতে পারবে না, সে অন্য একজনকে ভালোবাসে। এটা শুনে বানি ভেঙে পড়ে এবং কিছুদিন সে অনেক কান্না করে। ধীরে ধীরে তার পরিবার তাকে আগের অবস্থানে ফিরানোর চেষ্টা করে। 6 মাস কেটে গেলেও বানি মহেশকে ভুলতে পারে না। এদিকে আমরা জানতে পারি বানির লেখালেখির অভ্যাস আছে, কিন্তু গত কিছুদিন ধরে সে কিছুই লেখেনি। তাই সে সাংবাদিকতার জন্য একটি চাকরির ইন্টারভিউ দিতে যায়। যদিও সে নিজেকে পুরোপুরি উপযুক্ত করতে পারেনি, কিন্তু অনেক কষ্টে চাকরিটা পেয়ে যায়। এই চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় বাণিক রিস নামের এক ছেলের সঙ্গে দেখা হয়। আসলে ঘটনা ছিল, বাণী যখন অফিসে ঢুকছিল তখন তার একটি ডায়েরি ফেলে চলে যায়। আর রিস সেটা পেয়ে তাকে ফেরত দেয় আর তার নাম জেনে যায়। অফিসে ঢোকার পর আমরা জানতে পারি ক্রিস একজন মিউজিশিয়ান। সে এইচআরকে খুব খারাপভাবে মারামারি করে, কারণ সে তার গানে খারাপ মন্তব্য করে এবং তার গ্রুপের সবাইকে প্রশংসা করে তাকে ছাড়া। এই কারণে সে অনেক রেগে যায় আর এইচআরকে মারধর করে। রানি এই সব কিছু দাঁড়িয়ে দেখছিল। তারপর ক্রিস চলে যায় নিজের বন্ধুদের কাছে এবং তাদের সাথেও ঝগড়া লেগে যায়, কারণ তার মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে এমন রিভিউ করিয়েছে। তার বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়, তাই তাদের আজকের প্রোগ্রাম বাতিল হয়ে যায়। কিন্তু ক্রিস হাল ছাড়ে না। ক্রিস একাই একটি গিটার হাতে নিয়ে চমৎকার একটি গান পরিবেশন করে। কিবি তাকে জানায় প্রিন্স নামের বিখ্যাত এক র্যাপার একটি ক্লাসিক গান চায় তার পরবর্তী স্টেজ শো এর জন্য। তাই সে যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনীতের সঙ্গে। সেখানে আলোচনা হয় টাকা, কপিরাইট ও কৃতিত্বের বিষয় নিয়ে। বিনীত তাকে 3 দিনের সময় দেয়। তখন ক্রিস দেখতে পায় বানি সেখানে আসে। বানি প্রিন্সের ইন্টারভিউ নিতে আসে। পুলিশ তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন ক্রিস তাকে ভিতরে ঢুকতে সাহায্য করে। কিন্তু বানির সেই ডায়েরি আবার ক্রিসের হাতে পড়ে যায়। ডায়েরির কিছু পাতা ছিঁড়া ছিল আর কিছু লাইন লেখা ছিল। তখন সেই লাইন দিয়ে সাথে সাথে ক্রিস 2-1 লাইন গান করে, আর সেই গান প্রিন্স শুনে আর বলে, এই ভার্সনের পুরো গানটা আমার চাই। তখন ক্রিস বানিকে বলে, এই গানটার পুরোটা লিখে দাও, আর গানটা রিলিজ হওয়ার আগে বানির ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিবে। তাই বানিও রাজি হয়ে যায়। তাই তারা রাত থেকেই কাজ করতে শুরু করে দেয়। ক্রিস অপেক্ষা করছিল কখন গানের লিরিক্স লেখা শেষ হবে, কিন্তু বানি কিছুই লিখতে পারছে না। সে অস্বস্তি বোধ করছে। বানি বলে, এভাবে গান লেখা যায় না। বানি বলে, সব গান হুট করে লেখা যায় না, কিছু গান লিখতে সময় লাগে। যখন আমরা সুন্দর গান শুনি তখন সেই গানে আমাদের কিছু ব্যক্তিগত মুহূর্ত থাকে, কিন্তু এই গান লেখার এত প্রেসার যে আমি কিছুই লিখতে পারছি না। ক্রিস তখন বানিকে নিয়ে যায় একটি ক্রিকেট কোর্টে। সেখানে সে বুঝিয়ে বলে, ক্রিকেটেও চাপ থাকে,
ধরুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শেষ বলে 5 রান দরকার। তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপর কতটা চাপ থাকে, তবুও সে চাপ সামলে ছক্কা মারে। ক্রিস এসব বলে বাণীকে উৎসাহ দেয়। বাণীর মনেও তখন আইডিয়া আসতে শুরু করে। সে অবশেষে একটি গানের লাইন লিখতে শুরু করে। আর বাণী যতই লিখে ক্রিস সেগুলোকে সুরের মধ্যে বাঁধে। আর এভাবে গানটি একদিন শেষ পর্যায়ে চলে যায়। তখন আমরা জানতে পারি ক্রিসের বাবা একজন মদতি। প্রায়ই সে মদ খেয়ে মানুষের সাথে মারামারি করে। আর সেখানে পুলিশ চলে আসে। জানা যায় ক্রিসের মা বেঁচে নেই। আর তার বাবা আলাদা থাকে। তবুও ক্রিস তার বাবাকে অনেক ভালোবাসে। এই সবকিছু বাণীর চোখে পড়ে। তাই ক্রিসের বাবাকে নিয়ে একটি রিহাব সেন্টারে যায়। কিন্তু সেখানে খরচ প্রায় ৯ লক্ষ টাকা। কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজারের কাছে গিয়ে বলে, আমার কোনো কপিরাইট বা নাম চাই না, শুধু অ্যাডভান্সের ৯ লক্ষ টাকা দাও। বিনীত এতে রাজি হয়ে যায়। টাকা পেয়ে বাবাকে রিহাব সেন্টারে ভর্তি করায়। তারপর শুরু হয় প্রিন্সের স্টেজ শো। কিন্তু সেই গানে ক্রিসের কোনো নাম নেই। তবুও সে সেখানে যায়। অনুষ্ঠানে অনেক ভিড় ছিল। গানটি সবাই পছন্দ করে। সেখানে বাণীও আসে। কারণ সে জানতো ক্রিস এখানে আসবে। এত ভিড়ের মধ্যেও বাণী ক্রিসকে খুঁজে পায়। আর দুজন দুজনের কাছে আসতে থাকে। কারণ তারা জানতো এই গানটা তৈরি করতে তাদের কতটা কষ্ট করতে হয়েছে। এরপর থেকে তারা একসঙ্গে কাজ করতে থাকে। তারা একদিন ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। তারপর ক্রিস বলে সে শুধু গায়ক, তার গানের লিরিক্স বাজানোর মতো কেউ নেই। তখন সে তার পুরনো বন্ধুদের কথা বাণীকে বলে। তখন বাণী তাকে সবকিছু ভুলে তাদের সঙ্গে কাজ করতে বলে। তারপর ক্রিস তাদের কাছে যায় আর ক্ষমা চেয়ে নেয়। ক্রিস বলে এখন তারা বড় কিছু করতে পারবে। আর তখন থেকে বাণী তাদের সঙ্গে কাজ করতে শুরু করে। তখন তারা একটি গান তৈরি করে। সেই গানটি স্টুডিওতে রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। আর গানটি একদিনেই ভাইরাল হয়ে যায়। আর এই গানের সব কৃতিত্ব যায় বাণীর কাছে। কারণ তারা আগেও গান তৈরি করত কিন্তু ভাইরাল হতো না। কারণ তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। এখন তাদের কাছে ভালো লিরিক্স লেখার মতো লোক আছে। ক্রিস ও বাণী আরও কাছাকাছি আসতে শুরু করে। একদিন ক্রিস যখন বাণীকে বাড়িতে নামিয়ে দিতে আসে, তখন বাণীর বাবা-মা তাদেরকে ডেকে ফেলে। তখন বাণীর মা বাণীর সাথে অনেক রাগারাগি করে। কারণ কয়েক মাস আগেই বাণী অনেক ডিপ্রেশনে গেছে। বাণীর মা বলে, যখন তুমি ডিপ্রেশনে ছিলে, তোমার সাথে সাথে পুরো পরিবার এসব ভোগ করেছে। এবার যদি তুমি আবার এমন কাজ করো, তখন আমরা কেউই এটা নিতে পারবো না। এই কথাগুলো ক্রিস ব্যাগ দিতে এসে শুনে ফেলে। এসব কথা বাণী নিতে পারছিল না। তখন বাণী জ্ঞান হারিয়ে ফেলে। তখন সঙ্গে সঙ্গে বাণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও সেখানে ছিল। বাণীর মা অনেক রেগেছিল। ক্রিসকে দেখে বাণীর মা বলে, তুমি যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসো, তাহলে বিয়ে করো। এই কথা শুনে ক্রিস বাণীকে বিয়ের কথা বলে। বাণী বলে, এখন তোমার স্বপ্ন পূরণ করার সময়। বিয়ে তো আমরা যে কোনো সময় করতে পারবো। ২ দিন পর বাণীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। তখন ক্রিস গোয়া যায় তার বন্ধুদের সাথে একটি ট্রাভেল ভিডিও করার জন্য। সেখানে গেলে তারা দেখে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। চারদিক থেকে তাদের ঘিরে ফেলেছে। মানে ক্রিস এখন সত্যিই সুপারস্টার হয়ে গেছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাণীকে কিছু টেস্ট করানোর জন্য আবার হাসপাতালে যেতে হয়। কারণ সে লক্ষ্য করছে সে কিছুদিন ধরে কিছু ভুলে যাচ্ছে। তখন টেস্টের রিপোর্ট থেকে জানা যায় বাণীর
অ্যালজাইমার হয়েছে। সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছে। ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। প্রথমে তোমার পরিবারকে বলতে হবে। কিন্তু এই কথা শুনে বানি ভেঙে যায়। ঠিক তখনই ক্রিস সেখানে এসে হাজির হয়। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার। গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি চায় তার অ্যালজাইমার রোগের কথা বলতে, কিন্তু রিন্সের এই খুশি দেখে সে কিছুই বলতে পারে না। পরের দিন বানি অফিসে জয়েন করে, কিন্তু মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে শেষে মায়েশকে দেখতে পায়। মায়েশকে দেখে পুরনো সব স্মৃতি তার ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। এরপর সে ক্রিসের কাছে যায় আর ক্রিস জানায়, আমার এখন দিল্লিতে যেতে হবে একটা কনসার্টের জন্য। এখনো বানি ক্রিসকে কিছুই বলেনি তার রোগ সম্পর্কে। বানি জানতো সে যদি ক্রিসকে সবকিছু বলে দেয় তাহলে সে কখনোই কনসার্ট করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস চলে যায় এয়ারপোর্টের দিকে আর বানি চলে আসে তার অফিসের এক পার্টিতে। অফিসের এক পার্টিতে এসেও সে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখেই বানির সব পুরনো স্মৃতি ফিরে আসে। সে তাদের বিয়ের কথাগুলো ভাবতে থাকে। বানি মহেশকে বলছিল, আমরা দুজনে তো বিয়ে করব, কিন্তু মহেশের মনে তখন অন্য কিছু চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিয়ে কিছু করতে, কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম এবং মাইশের স্ত্রীও পার্টিতে উপস্থিত, তাই সে কিছুই করতে পারে না। তবুও বানি মাহেশের সামনে আকুতি মিনতি করতে থাকে। তখনই মাহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বানি তখন ব্যাগটা সেখানে ফেলে রেখে চলে আসে। ক্রিস তখন বানিকে ফোন করলে সিকিউরিটি গার্ড ফোন রিসিভ করে আর সব ঘটনা খুলে বলে। তখন ক্রিস তার ফ্লাইট মিস করে সেখানে আসে এবং ব্যাগটা সংগ্রহ করে। ব্যাগের ভিতর থেকে তার রিপোর্টটা দেখে ক্রিস সবকিছু বুঝতে পারে। তারপর ক্রিস চলে যায় বানির কাছে। বানি তাকে বলে, তুমি সবকিছু জেনে গেছো, তাই আমাদের সম্পর্ক আর না এগানোই ভালো হবে। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এদিকে বানির পরিবারও জানতো সবকিছু। বানির পরিবার ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার বলে, বানি এখন থেরাপি দরকার। তাকে শান্ত জায়গায় রাখতে হবে, যেমন ধরুন পাহাড়ের চূড়া বা নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় বানিকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যাবে এবং সে সেখানে গিয়ে থাকতে শুরু করে। সেখানে গিয়ে তারা অনেক আনন্দ করে এবং অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুজনে তখন গভীরভাবে একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি ধীরে ধীরে সবকিছু বলতে থাকে। কিন্তু ক্রিজের এগুলোতে কোনো আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানে পাশে থাকা। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা কনসার্ট করে। সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। এবার বানি চায় ক্রিসও সেখানে অংশ গ্রহণ করুক। বানি খুব খুশি ছিল। সে হাসি মুখে বলে, আমি তোমার স্টেজের একদম সামনে থাকব। কেউ হাতে তালি দেখ বা না দেখ, আমি হাতে তালি দেব এবং চিৎকার করে তোমার নাম বলবো। সব প্রস্তুতি সম্পন্ন হয়। কনসার্ট শুরু হয়। প্রিন্স স্টেজে উঠে গান গাওয়ার জন্য। ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মাহেশ আবার হাজির কনসার্টে। মাহেশকে দেখে বানি তাদের পুরাতন কথা ভাবতে থাকে। সবকিছু ভুলে গিয়ে বানি বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মাহেশ তখন সত্যি সত্যি বানির সুযোগ নিতে চায়। ঠিক সেই মুহূর্তে সেখানে ক্রিস চলে আসে। তখন মাহেশ বলে, সে তোমাকে ভালোবাসে না, সে তোমার সাথে থাকতে চায় না। কিন্তু ক্রিস বুঝতে পারে এটা বানির
একটা রোগেরই অংশ। তখন ক্রিস রেগে গিয়ে মাহেশকে ভয়ংকরভাবে আঘাত করতে থাকে। ক্রিস জানতো তার ভালোবাসার মানুষের দুঃসময় দেখে মাহেশ সুযোগ নিতে চাচ্ছে। তখন বানি হাতে একটি ছুরি নিয়ে ক্রিসকে বলে, তুমি মাহেশকে আর একটিও আঘাত করবে না। যদি আঘাত করো তাহলে আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করব। কিন্তু ক্রিস কোনো কথাই শোনে না। বানির কাছে যেতে শুরু করে। বানি তখন হঠাৎ করে ক্রিসের হাতে ছুরি বসিয়ে দেয়। তখনও ক্রিস কিছুই না বলে বানিকে শক্ত করে ধরে থাকে। বানি অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফিরে সে ক্রিসকে বলে, আজকে তো তোমার কনসার্ট। ক্রিস হেসে বলে, কনসার্ট কাল চলে গিয়েছে। কালকে তুমি অনেক খুশি ছিলে। তারপর ক্রিস বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করে বসে আছে। এমন একটা গান দাও যেই গানটা শুনলে তার গার্লফ্রেন্ড ছুটে চলে আসবে। তখন বানি একটি গান লিখে দেয় আর বলে, এই গানটি গাইলে যে কেউই তোমার কাছে ছুটে চলে আসবে। কিন্তু গতকালের ঘটনাটি ঘটে যাওয়ার কারণে ক্রিজের ক্রু মেম্বারদের অনেক কথা শুনতে হয়। তার জন্য ক্রিজ নিজেই চলে আসে তাদের কাছে ক্ষমা চাইতে এবং তাদের কাছে ক্ষমা চায় আর বলে বিনীত স্যারের কাছেও সে সরাসরি গিয়ে ক্ষমা চাইবে, যেন সে পরবর্তীতে কনসার্ট করার অনুমতি দেয়। এরপর ক্রিস আবারও বানির সাথে দেখা করতে যায়, কিন্তু দেখে বানি বাড়িতে নেই। সে করে অনেক খোঁজাখুঁজি করে, সমুদ্রের পাড়েও খোঁজাখুঁজি করে, কিন্তু সে বানিকে কোথাও খুঁজে পায় না। তাই দেখে সে অনেক টেনশনে পড়ে যায়। সে পরে বানির পরিবারকে জানায়। বানির পরিবার একটি ছবি নিয়ে থানাতে গিয়ে একটি এফআইআর করে এবং তারা অনেক বড় বড় অফিসারের সাথে কথা বলে। অফিসার বলে, ২ মাস ধরেই আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এইভাবে ১ বছর কেটে যায়, কিন্তু ক্রিজ এখনো বানিকে অনেক ভালোবাসে। আগের মতোই সে বানিকে এখনো ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটি গান লিখে দিয়ে গিয়েছিল। সেই গান গেয়েই ক্রিজ এখন সুপারস্টার। কারণ বানি বলেছিল, এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাস নিয়েই ক্রিস বারবার স্টেজে সেই গানটা গাইতো। এই ভেবে যে একদিন বানি তার কাছে ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটি কনসার্ট করা শুরু করে। সেখানে ক্রিজের গানের একটি রিলস বানানো দেখতে পায়। ক্রিজ সেখানে বানির চোখ দেখতে পায়। ক্রিজ সব কিছু ফেলে ছুটে যায় মানালি, যেখানে ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকত। সেখানকার কর্মীরা বলে, সে সারাদিন শুধু আপনারই কথা বলতো। বানির রুমে ছিল ক্রিজের ছবি, পোস্টার, নিউজপেপার কাট ইত্যাদি আরো অনেক কিছু। বানি একটি চিঠি লিখে গিয়েছিল ক্রিসের জন্য। চিঠিতে লেখা ছিল, তুমি এই চিঠিটা পড়ছো, তার মানে তুমি সবকিছু পেলে আমার কাছে এসেছো। আমি কখনোই এটা চাইনি। এখান থেকেই জানা যায় বানি সেদিনের কনসার্টের ভিডিওটা দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছিল, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। পরের সিনে ক্রিস আবার খুঁজে পায় বানিকে, কিন্তু বানি ক্রিসকে চিনতে পারে না। বানি জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস তখন বলে, আমি গায়ক, কিন্তু অনেকদিন ধরে কোনো গান বানাতে পারছি না। তখন বানিও বলে, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছু লিখতে পারছি না। ক্রিস বলে, একা ঘরে বসে গান লেখা যায় না। যেই গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়। এরপর ক্রিস বানিকে নিয়ে যায় আবার সেই পুরোনো দিনের মতো ক্রিকেট খেলার মাঠে। ক্রিস অনেক চেষ্টা করে বানির সবকিছু মনে করানোর জন্য, কিন্তু বানির কিছুই মনে পড়ছিল না। হঠাৎ করে বানি বলে, ক্রিস কাপুর। তখন বানির সবকিছু মনে পড়ে আর বলে, ক্রিস কাপুর, আই লাভ ইউ। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বানি ও ক্রিস বিয়ে করে ফেলে। এখন বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এভাবেই দুজনের রোমান্টিকতার মাধ্যমে শেষ হয় সুন্দর সায়রা মুভিটি।